প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি মোহাম্মদ লোকমান চৌধুরী আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের রেচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা রেচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকে আমার ক্লাসে যারা অংশগ্রহণ করবা তারা রেচন প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকালে লক্ষ্য করবা যে আমরা এখানে একটা চিত্র এঁকে রেখেছি। তাহলে চিত্রটি কি শিক্ষার্থী বন্ধুরা? হয়তো তোমরা অনেকেই বলে ফেলেছ যে উক্ত চিত্রটি একটি ন্যাফ্রনের চিত্র, যা আমি হোয়াইট বোর্ডের নিচে লিখেও রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বৃক্ষের কার্যকরী এককে ন্যাফ্রন বলে, এই ন্যাফ্রন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। অর্থাৎ ন্যাফ্রনের গঠন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা ন্যাফ্রনের কাজের বিস্তারিত আলোচনা করব। তো আসো আমরা একটু বোর্ডের দিকে যাই। আমরা জানি বৃক্ষের কার্যকরী ক্ষুদ্রতম এককে ন্যাফ্রন বলে। ন্যাফ্রন প্রধানত দুটি অংশ দ্বারা গঠিত। তাহলে প্রধানত দুটি অংশ কি আমরা একটু দেখে নিই। এদিকে যদি তোমরা একটু তাকাও তাহলে এখানে দেখবা যে রেনাল কর্পাসল নামে একটি অংশ, অপরটি হচ্ছে রেনাল নালিকা। তাহলে আমরা একটু আসো যে রেনাল কর্পাসল কোন অংশটাকে বোঝানো হয় আমরা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো আমরা যদি এখানে দেখি, এখান থেকে একটা নালিকা এটার ভিতরে প্রবেশ করেছে। এই নালিকাটাকে বলা হয় অ্যাফারেন্ট ধমনী। এই অ্যাফারেন্ট ধমনী আমাদের মানবদেহ থেকে নাইট্রোজেনযুক্ত রক্ত নিয়ে বোমেন ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে 50টি নালিকায় বিভক্ত হয়ে যায়। এই বিভক্ত নালিকাগুলোকে একসাথে বলা হয় গ্লোমেরুলাস। তাহলে আমরা এখানে চিহ্নিত করে রেখেছি অ্যাফারেন্ট ধমনী। এই যে অংশটা আছে এটাকে আমরা বলি বোমেন ক্যাপসুল। অর্থাৎ বোমেন ক্যাপসুলে প্রবেশ করে 50টি নালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। এই গ্লোমেরুলাসটা আবার যখন একত্রিত হয়ে বের হয়ে যায় যেই নালিকা পথে, এটাকে আমরা বলি ইফারেন্ট ধমনী। অর্থাৎ অ্যাফারেন্ট ধমনী দিয়ে নাইট্রোজেনযুক্ত রক্ত বোমেন ক্যাপসুলে প্রবেশ করে 50 থেকে 60টি নালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। এই গ্লোমেরুলাস থেকে নাইট্রোজেন মুক্ত রক্তটা যখন যেই নালিকা পথে বের হয়ে যায়, এই নালিটাকে আমরা বলি ইফারেন্ট ধমনী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফারেন্ট ধমনী, গ্লোমেরুলাস, বোমেন ক্যাপসুল এবং ইফারেন্ট ধমনী নিয়ে গঠিত হলো রেনাল কর্পাসল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেনাল কর্পাসলের অংশগুলো আমরা দেখিয়েছি। একটু আসো তৃতীয় অংশটা কি? রেনাল নালিকা। তাহলে আমরা এখন রেনাল দেখব। অর্থাৎ কর্পাসল অঙ্গটা ব্যতীত এখান থেকে এখান পর্যন্ত যতটুকু নালিকা রয়েছে টোটাল নালিকাটাকে বলা হয় রেনাল নালিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আসো আমরা রেনাল নালিকা সম্পর্কে একটু জানি। বোমেন ক্যাপসুল থেকে দেখো, বোমেন ক্যাপসুল থেকে শুরু হয়ে কিছু অংশ পেছানো রয়েছে। এই বোমেন ক্যাপসুল থেকে উৎপন্ন পেছানো নালিকাটার নাম হচ্ছে নিকটবর্তী পেছানো নালিকা। অর্থাৎ কার নিকটবর্তী? বোমেন ক্যাপসুলের নিকটবর্তী। এই জন্য এটাকে বলা হয় নিকটবর্তী পেছানো নালিকা। তাহলে এই পেছানো নালিকাটার কাজ হচ্ছে গ্লোমেরুলাস থেকে বোমেন ক্যাপসুল দিয়ে আগত তরল পদার্থটা হতে কিছু উপকারী উপকরণ যেমন গ্লুকোজ, তারপরে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম ইত্যাদি অ্যামাইনো অ্যাসিড পদার্থসমূহ শোষণ করে রক্তের মাধ্যমে আবার স্থানান্তরিত করে। এই পেছানো নালিকার ভিতরে মাইক্রোভিলাই থাকে। এই মাইক্রোভিলাইগুলো আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যামাইনো অ্যাসিড, এই প্রয়োজনীয় উপকরণগুলো
আমাদের বডিতে আবার রক্তের মাধ্যমে সরবরাহ করে। অপ্রয়োজনীয় অংশগুলো নালিকা পরবর্তী নালিকাতে স্থানান্তর করে থাকে। তাহলে আসো নিকটবর্তী পেঁচানো নালিকার পরে একটু দেখো, এই যে এখান থেকে চিকন হয়ে গেছে, চিকন হয়ে আবার এতটুকু, অর্থাৎ ইউ আকৃতিক যে একটা লুপ তৈরি করেছে, এই লুপটাকে বলা হয় হেনরি লুপ, অর্থাৎ হেনরি লুপ। বিজ্ঞানী হেনরি এই লুপটি আবিষ্কার করেছেন বিধায় তার নাম অনুসারে এই লুপটিকে বলে থাকে হেনরি লুপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেনাল নালিকার দুটি অংশ দেখতে পেয়েছি, একটি হলো নিকটবর্তী পেঁচানো নালিকা, অন্যটি হলো হেনরি লুপ। হেনরি লুপ এখানেই শেষ হয়ে আবার নালিকাটি একটু পেঁচানো পথের সৃষ্টি করেছে। এই পেঁচানো নালিকাটাকে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে আমাদের নিকটবর্তী পেঁচানো নালিকা ছিল এটা, আর এটা দূরবর্তী কারণ এটা গ্লোমেরুলাস এবং বুমেন ক্যাপসুল অর্থাৎ রেনাল কর্পাসল অংশ হতে একটু দূরে অবস্থিত, এজন্য এটাকে বলা হয়েছে দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকাটা যুক্ত হয়েছে সংগ্রাহক নালিকার সাথে। একটি সংগ্রাহক নালিকার সাথে অনেকগুলো নেফ্রন যুক্ত থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেনাল কর্পাসল এবং রেনাল নালিকার বিভিন্ন অংশগুলো দেখিয়েছি এবং আমরা চিত্রে চিহ্নিত করেছি। আশা করি তোমরা এখান থেকে নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ তোমরা চিহ্নিত করতে সক্ষম হবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু বলে নিই, নেফ্রন হচ্ছে বৃক্ষের অর্থাৎ কিডনির কার্যকারী ক্ষুদ্রতম কার্যকরী একক। একটি কিডনিতে 10 থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। তাহলে দুটি কিডনিতে অর্থাৎ আমাদের মানব দেহে আমরা জানি দুটি কিডনি রয়েছে, তাহলে দুটি কিডনিতে টোটাল 20 লক্ষ থেকে 24 লক্ষ পর্যন্ত নেফ্রন থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু নেফ্রনের কাজের দিকে যাই তাহলে আমরা দেখব যে নেফ্রনের কাজই হচ্ছে বৃক্কের কাজ, অর্থাৎ নাইট্রোজেন গঠিত বজ্র তরল হতে প্রয়োজনীয় উপকরণ ছেঁকে শরীরে প্রেরণ করে এবং নাইট্রোজেন ঘটিত বজ্র তরলকে দেহের বাহিরে নিষ্কাশন করার একমাত্র কাজই হচ্ছে নেফ্রনের কাজ। কিডনির গঠন ও কাজের একক হল নেফ্রন। নেফ্রনের বোম্যান্স ক্যাপসিউল ও গ্লোমেরুলাস থাকে কর্টেক্স অঞ্চলে, আর বৃক্কীয় নালিকা থাকে মেডুলা অঞ্চলে। প্রতিটি কিডনিতে 10 লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনের প্রথম অংশটি হল বোম্যান্স ক্যাপসিউল। বোম্যান্স ক্যাপসিউলের মধ্যে থাকে কৈশিক জালিকা, একে বলা হয় গ্লোমেরুলাস। এখানে দেহের বিভিন্ন অঙ্গ থেকে নিয়ে আসা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ রক্ত থেকে ছেঁকে বের করে দেয়া হয়। গ্লোমেরুলাসের পরের অংশটি হল রেচন নালিকা। এই নালিকা থেকে পুনঃশোষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদার্থ আবার রক্তে ফিরে যায়। এগুলো হল গ্লুকোজ, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, পানি, সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, পটাশিয়াম ইত্যাদি। আর বাকি অংশ মূত্রের মাধ্যমে দেহ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নেফ্রন সম্পর্কে জেনেছি। আমি আশা করব যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখেছো তোমরা সকলেই নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করে নেফ্রনের বিভিন্ন অংশ তোমরা চিহ্নিত করতে সক্ষম হবা, সেই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।